মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো গত ক্লাসে যেটা আমরা আলোচনা করেছি সেটা হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞানের অর্থ, তার সঙ্গে কিছু সংজ্ঞা, লক্ষ্য, বৈশিষ্ট্য, প্রকৃতি, এগুলো আমরা আলোচনা করেছি শর্ট প্রশ্নের জন্যে, খুব সংক্ষিপ্তভাবে যেটুকু তোমাদের প্রয়োজন। এরপর যেটা আমরা আলোচনা করব, নিডস অফ এডুকেশনাল সাইকোলজি, শিক্ষা মনোবিজ্ঞানের প্রয়োজনীয়তা। তো প্রথমেই বলে রাখি যে তোমাদের তো এই অংশটা থেকে 2 আর 5 পড়বে, নম্বরের প্রশ্ন আসবে। তো সেক্ষেত্রে তোমরা যদি এই ধরনের কোনো প্রশ্ন থাকে, শিক্ষা মনোবিজ্ঞানের প্রয়োজন বা শিক্ষাক্ষেত্রে মনোবিজ্ঞান কোন দিক থেকে দরকার, তো সেই দিক থেকে আমরা ধরেই নেব যে এটা একটু সংক্ষিপ্ত প্রশ্নাবলী, 5 নম্বরের জন্যে এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তো আমরা এই যে বিষয়টা আছে শিক্ষা মনোবিজ্ঞানের প্রয়োজনীয়তা, সেটা কিভাবে বা কেমনভাবে আমরা জানবো। দেখো, আমি এখানেতে দুটো ভাগে ভাগ করে নিয়েছি। একটা হচ্ছে তাত্ত্বিক দিক, একটা একটু ব্যবহারিক দিক। তাত্ত্বিক দিক মানে যেটা হচ্ছে থিওরিটিক্যালি জানা যায়, আর ব্যবহারিক মানে যেটা হাতে কলমে জানা যায়। আর প্রত্যেকেই দেখো, এখানে একটা কথা লেখা আছে, শিক্ষকের কর্তব্য। এইখানে কিন্তু মনোবিজ্ঞানের, শিক্ষা মনোবিজ্ঞানের যে জ্ঞান, একটা শিক্ষকের কেন জ্ঞান থাকা দরকার, তা সেই বিষয়টা কিন্তু শিক্ষা মনোবিজ্ঞানের প্রয়োজনীয়তা, শিক্ষকের কর্তব্য। শিক্ষা মনোবিজ্ঞানের ধারণাটা তাত্ত্বিক দিক থেকে নিয়ে নেবেন এবং ব্যবহারিক দিক থেকে সেটাকে ব্যবহার করবেন। তো সেই দিক থেকে, তাত্ত্বিক দিক থেকে দেখো, যেটা আমরা জানবো, প্রথমেই বলে যাচ্ছি শিশুর প্রকৃতি। একটা শিশুর প্রকৃতি তাকে জানতে হবে। প্রকৃতি মানে নেচার। শিক্ষক বিদ্যালয়ে যে ক্লাসরুমেতে যখন একটা বিষয়কে পড়াতে শুরু করবেন, তার আগে তিনি জানবেন যে একটা শিক্ষার্থী প্রকৃতি কিরকম, অর্থাৎ তার আগ্রহ, মনোভাব, প্রেরণা, চাহিদা, এইগুলো শিক্ষকের আগে জানা দরকার। তার জন্য তাকে শিক্ষা মনোবিজ্ঞান বিষয়টা কিন্তু সম্পর্কে ভালো তার ধারণা দরকার, কারণ এই বিষয়গুলো কিন্তু শিক্ষা মনোবিজ্ঞানের বিষয়। অর্থাৎ তার ওই বিষয়টায় আগ্রহ কিরকম আছে, যদি আগ্রহ না থাকে আগ্রহ কিভাবে আনতে হবে, তার এই বিষয়গুলো মনোভাব কি ধরনের আছে, তার এই ধরনের যে বিষয়গুলো হচ্ছে সেখানে সে কোনো রকম ভাবে তার চাহিদা সেই বিষয়টার প্রতি আছে কিনা, তো সেইগুলো শিশুর প্রকৃতি সম্পর্কে আগে জানাটা দরকার একটা শিক্ষকের। নেক্সট হচ্ছে ব্যক্তির বিকাশ। একটা কথা বলা যায় যে আমরা যদি বিকাশের স্তর অংশটা দেখি, তাহলে স্টেজ অনুযায়ী আমরা যদি ভাগ করি, সেক্ষেত্রে দেখবো যে শৈশব অবস্থা জন্মের পর থেকে 2 বছর বয়স পর্যন্ত, প্রাথমিক বাল্যকাল 2 থেকে 6 বছর পর্যন্ত, পরবর্তী বাল্যকাল 6 থেকে 11 বছর বয়স পর্যন্ত, এবং অ্যাডোলেসেন্ট স্টেজ বা যেটাকে বলা হচ্ছে কৈশোরকালীন স্তর 11-12 থেকে 18 বছর বয়স পর্যন্ত। তাহলে প্রত্যেকটা স্তরের বিকাশ অনুসারে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো একটা জানা দরকার। তাহলে পার্টিকুলার যে ক্লাসেতে তিনি পড়াচ্ছেন তাকে দেখতে হবে যে সেই বয়সের ছাত্রছাত্রীরা তারা কোন বিকাশের স্টেজে আছে। তাহলে সেই বিকাশের স্টেজ ওয়াইজ যদি বিকাশের বৈশিষ্ট্যগুলো ওনার জানা থাকে, তাহলে কিন্তু উনি সহজেই বুঝতে পারবেন যে তার ক্লাসেতে মানসিক দিক থেকে, দৈহিক দিক থেকে, সামাজিক দিক থেকে কোন কোন দিকগুলোয় কি গুরুত্ব দেওয়াটা দরকার, সেইটা উনি বুঝতে পারবেন। তাই ব্যক্তির বিকাশ স্তর অনুযায়ী। নাম্বার 3 হচ্ছে শিশু কেন্দ্রিক। আধুনিক শিক্ষা শিশু কেন্দ্রিক, এটা বলেছেন রুসো। তার শিশু কেন্দ্রিক শিক্ষার জনক আমরা জানি, রুসোকে বলা হয়। তা তিনি বলেছেন যে শিক্ষার কেন্দ্রে সবসময় শিশু থাকবে। শিশুর চাহিদা, আগ্রহ অনুসারে কিন্তু শিক্ষা ব্যবস্থা করতে হবে। তাই এক্ষেত্রে শিশু সবসময় সক্রিয়, তাই এই সক্রিয়তাকে প্রাধান্য দেওয়াটা দরকার। তাই একজন শিক্ষককে অবশ্যই জানতে হবে যে শিশুর সক্রিয়তা। নেক্সট হচ্ছে শ্রেণীকক্ষের শিখন। তাত্ত্বিক দিক থেকে শ্রেণীকক্ষে শিখনেতে বিভিন্ন ধরনের বিষয়গুলো একটা শিক্ষকের জানা দরকার। যেমন সমস্যা, শ্রেণীকক্ষে পড়াতে গেলে বিভিন্ন ধরনের সমস্যার মোকাবিলা করতে হয় একটা শিক্ষককে। সেই সমস্যাগুলি কিভাবে তিনি মোকাবিলা করবেন, সেইটার ধারণা তিনি শিক্ষা মনোবিজ্ঞান থেকে পেতে পারেন। পাঠ্যক্রম, যে পাঠ্যক্রমটা
সেই পার্টিকুলার ক্লাসের মধ্যে আছে, সেই পাঠ্যক্রমটা সেইখানকার শ্রেণী এবং বয়স অনুসারে সেইটা উপযুক্ত কিনা সেইটা মনোবিজ্ঞানের জ্ঞান নিতে পারেন। পরিবেশ, বিদ্যালয়ের পরিবেশ একটা ভালো হওয়া দরকার। ভালো পরিবেশে বিদ্যালয়ের শিক্ষণ শিক্ষান্ত প্রক্রিয়াটা কিন্তু চলে, কিন্তু সেখানে দেখা যায় যে বিভিন্ন ধরনের পরিবেশ সংক্রান্ত বাধা একটা শিক্ষক কিন্তু পেতে হয়। শিক্ষার্থী কেন্দ্রিক ভাষা বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে কোলাহল, পড়ানোর অনুপযুক্ত একটা পরিবেশ থাকলো, সেক্ষেত্রে শিক্ষক কিন্তু মনোবিজ্ঞান সম্পর্কিত জ্ঞান তাত্ত্বিকভাবে নিয়ে কিন্তু তিনি শিক্ষা প্রক্রিয়াটা চালাতে পারেন। নেক্সট হচ্ছে ব্যক্তি বৈষম্য। আগেই বলেছি ব্যক্তি বৈষম্য বিষয়টা কিন্তু অবশ্যই জানা দরকার। দুজন ব্যক্তি কিন্তু সম্পূর্ণভাবে আলাদা, এক কোনোদিন হয় না। তাই যদি আমরা এটা ভাবি যে সবাইকে একইভাবে বা শিক্ষাদান করাই, তাহলে কিন্তু আমরা কিন্তু শিক্ষক হিসেবে সাকসেসফুল হব না। তাই আমরা প্রত্যেকটা ব্যক্তি যে আলাদা, এই আলাদা আলাদাভাবে সবাইকে কিন্তু বিষয়টাকে কিন্তু বুঝে সেইভাবে কিন্তু শিক্ষা দান করতে হবে। এইটা হচ্ছে ব্যক্তি বৈষম্যের নীতি। নেক্সট হচ্ছে শিক্ষা পদ্ধতি। আমরা জানি বিভিন্ন ধরনের শিক্ষা পদ্ধতি আমাদের এখন বর্তমানে প্রচলিত। সেই শিক্ষা পদ্ধতিগুলোর নাম আমি কিছু আগের ক্লাসে আমি বলেছি। কম্পিউটার শিক্ষণ, প্রোগ্রাম ভিত্তিক শিক্ষণ, সমস্যা সমাধানমূলক শিক্ষণ, প্রজেক্ট পদ্ধতি। তাহলে এই আধুনিক শিক্ষা পদ্ধতিগুলো কিভাবে অ্যাপ্লাই করা হবে শিক্ষার্থীদের ওপর, সেই সংক্রান্ত ধারণা তাত্ত্বিকভাবে একটা শিক্ষক কিন্তু মনোবিজ্ঞান থেকে নিতে পারেন। নেক্সট হচ্ছে সমস্যার সমাধান। দেখো, সমস্যার সমাধান, শিক্ষার্থী সংক্রান্ত সমস্যার সমাধান। শ্রেণী শিক্ষণ চলাকালীন একটা শিক্ষার্থী কিন্তু বিভিন্ন ধরনের মানসিক সমস্যার শিকার হতে পারে, ঠিক আছে? সেটা বিভিন্ন দিক থেকে হতে পারে মানসিক সমস্যা, এবং সেই মানসিক সমস্যা যদি হয়, সেই মানসিক সমস্যার কারণটা বের করে তার উপযুক্ত চিকিৎসা করানোটা কিন্তু দরকার। তার জন্য শিক্ষককে মনোবিজ্ঞানের জ্ঞান কিন্তু দরকার। এটা গেল তাত্ত্বিকভাবে, থিওরিটিক্যাল নলেজ। এবার সেটা ব্যবহারিক, আর একটা দিক হচ্ছে ব্যবহারিক দিক। তাহলে দেখো, ব্যবহারিক দিকে তিনি কিভাবে এই ধরনের বিষয়গুলোকে প্রয়োগ করতে পারবেন সেটা আমরা দেখব। প্রথমে হচ্ছে আচরণগত সমস্যা, অপসঙ্গতিমূলক আচরণ। শ্রেণীতে দেখা যায় বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে শিক্ষার্থীরা আসে, তো দেখা যায় যে তাদের মধ্যে বিভিন্ন ধরনের অপসঙ্গতিমূলক আচরণ তারা করতে থাকে, যেগুলো সমাজের সাথে সঙ্গতিপূর্ণ নয়। কি কি অপসঙ্গতিমূলক আচরণ? কারোর প্রতি অ্যাগ্রেসিভ বিহেভিয়ার করা, কাউকে মারা, মিথ্যা কথা বলা, চুরি করা, এই বিষয়গুলো কিন্তু অপসঙ্গতিমূলক আচরণের ক্ষেত্রে পড়ে। তাহলে একজন শিক্ষককে এই অপসঙ্গতিমূলক আচরণগুলোকে দমন করার দরকার আছে। তিনি কিন্তু মনোবিজ্ঞানের ধারণা, শিক্ষা মনোবিজ্ঞানের ধারণা নিয়ে থিওরিটিক্যাল যে বিষয়গুলোকে জ্ঞান লাভ করে তিনি এই ধরনের অপসঙ্গতিমূলক আচরণগুলোকে কিন্তু রোধ করার চেষ্টা করবেন। শিক্ষা সহায়ক উপকরণের ব্যবহার। আমরা জানি শিক্ষণ প্রক্রিয়াকে সহজ, সরল, বোধগম্য করে তোলার জন্যে শিক্ষক মহাশয়রা বিভিন্ন শিক্ষা সহায়ক উপকরণ ব্যবহার করেন, যেগুলোকে সংক্ষেপে TLM বলে, টিচিং লার্নিং মেটেরিয়াল। তা সেই শিক্ষা সহায়ক উপকরণগুলো ব্যবহার করা যে হচ্ছে, সেই ব্যবহারের ধরনটা কিন্তু শিক্ষককে জানতে হবে। তাহলে শিক্ষককে কোন দিক থেকে ব্যবহারের ধরনটা জানতে হবে? যে ক্লাসে তিনি এই শিক্ষা সহায়ক উপকরণটি ব্যবহার করছেন, সেই ক্লাসের উপযুক্ত কিনা সেই শিক্ষা সহায়ক উপকরণটা, আর সেই বয়সের শিক্ষার্থীদের ক্ষেত্রে সেই শিক্ষা সহায়ক উপকরণটি উপযুক্ত কিনা। তাহলে সেটা যদি তিনি বোঝেন তাহলে ঠিক আছে। আর যদি দেখা যায় তিনি না বোঝেন, দেখো একটা বিষয় সেটা নিচু ক্লাসেও আছে, উঁচু ক্লাসেও আছে। আমি যদি একটা ভূগোলের একটা উদাহরণ দিয়ে বলি, দেখো যদি ভূগোলের দেখা যায় যে নদী ক্লাস 9-এও আছে, আবার নিচু ক্লাসেও আছে, তাহলে নিচু ক্লাসে সেই নদী সংক্রান্ত বিষয়টির যদি একটা TLM ব্যবহার করেন,
শিক্ষক সেইটা কিন্তু ক্লাস 9-এ ব্যবহার করতে পারবেন না, কারণ ক্লাস 9-এ একটা ছেলে মেয়ের বয়স হচ্ছে 15 বছর, আর একটা 6-এ যদি নদী থাকে তাহলে তার বয়স কত হবে? 10-12 বছর। তাহলে সেই দিক থেকে দেখা যায় যে শিক্ষা সহায়ক উপকরণগুলো শ্রেণী ও বয়স অনুসারে উপযুক্ত হতে হবে। নেক্সট হচ্ছে শৃঙ্খলাজনিত সমস্যা। শৃঙ্খলাজনিত একটা সমস্যা বিদ্যালয়ে দেখতে পাওয়া যায়। শৃঙ্খলা বিভিন্ন ধরনের হতে পারে। একটা শৃঙ্খলা আছে যেটাকে বলা হচ্ছে আরোপিত শৃঙ্খলা, যে শৃঙ্খলাকে চাপিয়ে দেওয়া হয়, সেটা একটু কঠোর হয়। তাহলে এই যে কঠোর শৃঙ্খলা একটা শিক্ষার্থীকে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে এই শৃঙ্খলার মধ্যে সমস্যায় আনতে পারে। ঠিক আছে, আরোপিত শৃঙ্খলা সেটা শিক্ষক মহাশয় কর্তৃক কিন্তু সমস্যা তৈরি করতে পারে। তাই প্রয়োজন হচ্ছে স্বতঃস্ফূর্ত শৃঙ্খলা আনা। স্বতঃস্ফূর্ত শৃঙ্খলার কি হয়? যেটা হচ্ছে গণতান্ত্রিক প্রকৃতির হয়, অর্থাৎ যেটা স্বাধীনভাবে সেই শৃঙ্খলাটা শিক্ষক শিক্ষিকারা গ্রহণ করতে পারে, যেটা শিক্ষার্থীরা কাছে কিন্তু খুব ভালোভাবে তারা গ্রহণ করে। এবং এই ধরনের যদি শৃঙ্খলা থাকে তাহলে শিক্ষক শিক্ষিকারা শিক্ষার্থীদের সঙ্গেও যেমন সহজভাবে সব কিছু আলোচনা করতে পারবে, শিক্ষার্থীরাও তেমন পারবে। আবার শিক্ষক শিক্ষিকারা শিক্ষার্থীদের অভিভাবকের সঙ্গে একটা ভালো সম্পর্ক রাখতে পারবে। তাই সব ক্ষেত্রে বলা হয় শৃঙ্খলাটা স্বতঃস্ফূর্ত হওয়া উচিত, আরোপিত বা কঠোর হওয়া চলবে না, যাতে একটা সবকিছু সমস্যা যাতে তৈরি না হয়। নেক্সট হচ্ছে সময় তালিকা। আমরা জানি বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে সময় তালিকাটা কিন্তু গুরুত্বপূর্ণ। সময় তালিকার মাধ্যমে শিক্ষা সংক্রান্ত যে বিষয়গুলো পরিচালিত হয়, কি দিক থেকে? ধরো পাঠক্রমিক এবং সহপাঠক্রমিক যে কার্যাবলীগুলো হয় সেগুলো কিন্তু সময় তালিকার মধ্যে কিন্তু বিভাজন করা থাকে। বিষয়ভিত্তিক বিভাজন থাকে, কোন বিষয় কখন একটা সময় তালিকায় রাখা হবে যাতে শিক্ষার্থীদের মধ্যে একঘেয়েমি না আসে। ঠিক আছে, আবার পাঠক্রমিক যে বিষয়গুলোর সঙ্গে সঙ্গে সহপাঠক্রমিক কার্যাবলী রাখতে হয় যাতে শিক্ষার্থীদের মধ্যে একঘেয়েমি দূর হয়। তাহলে এই সময় তালিকাটা কিন্তু মনোবিজ্ঞানের যে নীতি মেনে কিন্তু চলা উচিত। নেক্সট হচ্ছে মূল্যায়ন। তাহলে মূল্যায়ন ব্যবস্থাটা কিন্তু বিদ্যালয় পরিচালনার সাথে যুক্ত। তা মূল্যায়নের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে সারা বছর ধরে বিদ্যালয় শিক্ষা ব্যবস্থার সঙ্গে মূল্যায়ন ব্যবস্থাটা কিন্তু চলে আসছে। এই মূল্যায়ন বিভিন্ন ধরনের হয়। এখন মূল্যায়নের সঙ্গে গ্রেডেশন পদ্ধতিটা চলে এসেছে। মূল্যায়নের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে এই মূল্যায়ন ব্যবস্থা পরীক্ষা প্রশ্ন থেকে শুরু করে সমস্ত কিছু ক্ষেত্রে মনোবিজ্ঞানের নিয়ম নীতি মেনে চলা হচ্ছে। হ্যাঁ, সমস্ত থেকে কোশ্চেন করা, খাতা দেখা, হ্যাঁ, তারপর রেজাল্ট বের করা, সমস্ত ক্ষেত্রে মনোবিজ্ঞানের নীতি কিন্তু গ্রহণ করা হচ্ছে। তাই শিক্ষক মহাশয় তাত্ত্বিকভাবে মনোবিজ্ঞানের জ্ঞান নিয়ে ব্যবহারিকভাবে মূল্যায়নের দিক থেকে তিনি এই মনোবিজ্ঞানের যে জ্ঞান সেটা কিন্তু প্রয়োগ করতেই পারেন। নেক্সট হচ্ছে পাঠ্যসূচি, সিলেবাসের ক্ষেত্র বা পাঠ্যসূচির ক্ষেত্র মনোবিজ্ঞানের নীতি মেনে চলা দরকার। তাহলে যদি দেখা যায় যে পাঠ্যসূচিটা এতটাই বেশি হচ্ছে যাতে শিক্ষার্থীদের কাছে একটা বোঝা হয়ে দাঁড়াচ্ছে, সেটাও যেমন ঠিক নয়। আবার দেখা যায় যে পাঠ্যসূচির বোঝা কমানোর জন্য অনেক বিষয়কে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, এটাও তেমন উচিত নয়। তাই দেখা যাবে যে বয়স এবং চাহিদা অনুসারে যে বিষয়গুলো যে শ্রেণীতে রাখা দরকার বিষয়বস্তুগুলো, সেগুলো পাঠ্যসূচিতে অবশ্যই রাখা দরকার, যেটা একজন শিক্ষক মনোবিজ্ঞানের জ্ঞান নিয়ে তিনি এই ক্ষেত্রে পাঠ্যসূচি প্রণয়নের ক্ষেত্রে সেগুলোকে অ্যাপ্লাই করতেই পারেন। নেক্সট হচ্ছে পাঠ্যপুস্তক নির্মাণ। পাঠ্যপুস্তক নির্মাণের ক্ষেত্রে মনোবিজ্ঞানের যে নীতি সেগুলো রাখা আছে। দেখো, এইটা যদি আমরা ধরি, আজ থেকে বহু বছর আগে যে পাঠ্যপুস্তক আর এখনকার যে পাঠ্যপুস্তক সেগুলোর মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। ঠিক আছে, ধরো
অনেক দিন আগে, প্রায় 10-15 বছর আগে যে পাঠ্যপুস্তকগুলো ছিল সেগুলো ছিল অনেকটা কন্টেন্ট বেস, মানে বিষয়বস্তু প্রচুর ছিল সেই বিষয়বস্তু। তা সেক্ষেত্রে সেই সময় সেই স্টুডেন্টরা কিন্তু সেইগুলো পড়াশোনা করে পাস করেছে। কিন্তু এখন পাঠ্যপুস্তকগুলো কিন্তু অনেকটাই কিন্তু কন্টেন্ট কিন্তু খুব কম, আর অনেকটা বেশি ছবি, হ্যাঁ, অনেক কিন্তু উদাহরণ সহযোগে কিন্তু দেওয়া আছে। এগুলো কেন হয়েছে? এগুলো কিন্তু মনোবিজ্ঞানের নীতি নিয়ে হয়েছে, নীতি মেনে হয়েছে। কারণ আমরা জানি যে কোনো বিষয়বস্তু যদি উদাহরণ সহযোগে দেওয়া থাকে সেটা শিক্ষার্থীদের বোঝাটা খুব সহজ হয়। আবার যদি কোনো একটা বিষয়বস্তু যদি ছবির মাধ্যমে দেওয়া থাকে তাহলে শিক্ষার্থীদের সেটা পড়ার ক্ষেত্রে খুব আকর্ষণীয় বিষয়বস্তু হয়ে দাঁড়ায়। তাহলে সেইভাবে পাঠ্যপুস্তকগুলো কিন্তু এইভাবে ছবি, হ্যাঁ, উদাহরণ, হ্যাঁ, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু দেওয়া হয়েছে। আর যেটুকু দরকার সেইটুকুর কন্টেন্ট বেশি কিন্তু দেওয়া আছে, যাতে শিক্ষার্থীদের কাছে বিষয়টা বোঝাস্বরূপ না হয়ে যায়। তাহলে এইভাবে আমরা তাত্ত্বিক দিক থেকে এবং ব্যবহারের দিক থেকে, এই দুদিক থেকে একজন শিক্ষক কিন্তু মনোবিজ্ঞানের জ্ঞানটা আহরণ করে এটা শিক্ষার্থীদের উপর প্রয়োগ করবেন। তো এইভাবে আমরা শিক্ষা মনোবিজ্ঞানের যে প্রয়োজনীয়তা এটাকে আমরা আলোচনা করলাম। তাহলে এটা মোটামুটি 5 নম্বরের জন্য তোমাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো।